আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সদ্য নিয়োগ পাওয়া তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টায় রাজধানী কারওয়ান বাজারে তিতাস গ্যাস কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। নতুন নিয়োগ পাওয়া এমডি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সিন্ডিকেটের সদস্য এমন অভিযোগ করে তার নিয়োগ বাতিলের দাবি করেন তারা। বলেন, নতুন বাংলাদেশে এমন কাউকে দায়িত্ব দেয়া হোক যিনি আওয়ামী সরকারের মদতপুষ্ট নন। এছাড়াও যাচাই বাছাই করে যারা বিগত বছরে বৈষম্যের শিকার তাদের ভেতর থেকে নিয়োগ এবং পদোন্নতির দাবি জানান তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। গত সরকারে যারা ছিল সুবিধাভোগী নসরুল হামিদ বিপু যারা লোক ছিল তাদের আমরা এই তিতাস গ্যাসে চাই না। আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে প্রমোশন থেকে বঞ্চিত হয়েছে। সিনিয়রিটি জুনিয়রিটি মেনটেন করে আমাদের তিতাস থেকে এমডি দেওয়া হোক। কারওয়ান বাজারে তিতাস ভবনের সামনে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, আপনি তো তিতাস ভবনের সামনে আছেন এবং সেখানে তিতাসের কর্মীরা আন্দোলন করছেন, যেটি আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। তো তারা কি নিয়ে আন্দোলন করছেন? জসিন্তা, আমি এই মুহূর্তে আছি তিতাস কার্যালয়ের ভিতরে কনফারেন্স রুমে। এখন এই মুহূর্তে সেখানে যারা আন্দোলন করেছেন তারা প্রেস ব্রিফিং করছেন এবং তারা তাদের দাবি যাওয়া জানাচ্ছেন। এবং তারা যেটি বলেছেন সেটি হচ্ছে যে গতকাল সদ্য নিয়োগপ্রাপ্ত যে নতুন এমডিকে আনা হয়েছে জনাব শাহনেওয়াজ, তার নিয়োগ বাতিলের দাবি তারা জানিয়েছেন এবং তারা বলছেন মূলত পেট্রো বাংলা থেকে এই নিয়োগগুলো করা হয়, যেটিকে তারা আসলে মনে করছেন যেটি একটি ভুল ব্যবস্থা। এবং এর মধ্য দিয়ে পেট্রো বাংলার সাথে তিতাসের যে দ্বন্দ্ব সেটি আসলে তারা বলেছেন। তারা এটিও বলছেন যে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি বিগত সরকারের সময়কার সুবিধাভোগী একজন ব্যক্তি এবং দুর্নীতিগ্রস্ত, এবং তিনি বিগত সরকারের যে সকল কর্মকর্তা দুর্নীতি করেছেন তাদের সিন্ডিকেটের সদস্য, এবং এই জন্য মূলত তারা তার এই নিয়োগ বাতিল দাবি চাচ্ছেন। এবং একই সাথে তারা বলছেন যে তিতাসের মধ্যকার অবস্থা থেকেই তারা চাচ্ছেন যে সেখান থেকে একজনকে নতুন করে নিয়োগ দেওয়া হোক বা পদোন্নতি করা হোক। তারা এটিও জানাচ্ছেন যে বিগত বছরে অনেকেই এমন আছেন যে গত 15-16 বছরে তাদের পদোন্নতি হয়নি, এবং সেই সকল ব্যক্তিরা নতুন যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার চেয়ে সিনিয়র। তো একজন সিনিয়রকে এখানে সিনিয়র থাকা সত্ত্বেও কেন জুনিয়র থেকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, এই ব্যাপারে তারা এটির ব্যাপারে তারা আসলে অভিযোগ করেছেন। একই সাথে তারা বলছেন যে গতকাল যে পেট্রো বাংলায় তারা গিয়েছিলেন যে এই নিয়োগে বাতিলের ব্যাপারে তারা প্রতিবাদ জানাতে, সেই সময় তাদের উপরে উল্টো হামলা হয়, যে হামলাকে পরবর্তীতে পেট্রো বাংলা থেকে অভিযোগ করা হয় যে তিতাসের থেকে কর্মকর্তা কর্মচারী যে হামলা করেছে। তো তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তো এর আগে আমরা দেখেছি সকাল 10টার দিকে তারা মানববন্ধন করেছে তিতাস ভবনের সামনে, এবং সেখানে এই অফিসের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। তারা সেই সময় তারা দাবি জানিয়েছেন যে তাদের বিগত বছরগুলো তারা আসলে কী ধরনের সমস্যায় পড়েছেন, এবং পেট্রো বাংলা থেকে এরকম প্রতিবার নিয়োগ দেওয়ার ফলে তাদের অফিসের সাথে আসলে সমন্বয়হীনতা ঘটে। যারা কিনা দায়িত্ব পান তারা আসলে বুঝে উঠতে পারেন না যে এইখানে আসলে কীভাবে কাজ করতে হবে, এবং মাঠ পর্যায়ে যারা কর্মী আছেন, মাঠ পর্যায়ে কর্মীদের সাথে বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি এখানে এসে দায়িত্ব পালন করার ফলে বেশ কিছু সমস্যার সম্মুখীন তারা হয়েছেন। তো এই সমস্যার সম্মুখীন থেকে তারা আসলে বের হতে চাইছেন, এবং এর জন্যই তারা বলছেন যে নতুন করে এমন কাউকে নিয়োগ দেওয়া হোক যিনি মূলত তিতাসের মধ্য থেকে আসবেন এবং যিনি বহুদিন যাবৎ ধরে তিতাস অফিসে কাজ করার অভিজ্ঞতা রয়েছেন, সিনিয়র হিসেবে যার প্রায়োরিটিস আগে হয় তাকে আনা হোক, এবং যিনি বর্তমান যেই সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং যে আন্দোলনের মধ্য দিয়ে আসলে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তার স্পিরিট ধারণ করবে এমন ব্যক্তিকেই তারা নতুনভাবে দেখতে চাচ্ছেন। তো এই ছিল আসলে আজকে তিতাসে ভবনের সামনে মানববন্ধন এবং তাদের যে আন্দোলন প্রতিবাদ সেটির সর্বশেষ অবস্থা। জসিন্তা। দর্শক, জানছিলাম তিতাসের কর্মীদের আন্দোলনের খবর। র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুমের তথ্য এবং টর্চার সেল উন্মোচনের দাবি জানিয়েছে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস CAI।
সকালে র্যাব হেডকোয়ার্টারের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ইসলামী ভাবধারার লোকজনকে তুলে নেওয়া হতো এবং দিনের পর দিন তাদের নির্যাতন করা হতো। আইনশৃঙ্খলা বাহিনী কখনো তাদের আনসার আল ইসলাম, কখনো নব্য জেএমবি আনসার আল হিন্দ নামে অভিহিত করত। আটক অবস্থায় তাদের সাথে অমানবিক আচরণ করা হতো বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। র্যাব ছাড়াও ডিজিএফআইয়ের বিভিন্ন জায়গায় তাদের নেওয়া হতো এবং নানা বিষয়ে তাদের স্বীকারোক্তি আদায় করার চেষ্টা হতো। এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান সিএআই এর নেতারা। প্রশাসনে ডিসি নিয়োগ নিয়ে গতকালকে সচিবালয়ে অসন্তোষের সৃষ্টি হয়েছিল। আজকের পরিস্থিতি কি তা জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী রোকন উদ্দিন। রোকন, আজকে সচিবালয়ের পরিস্থিতি কেমন দেখছেন এবং গতকালকে একটি জটিলতা ছিল যেটি আমরা জানতে পেরেছি ডিসি নিয়োগ সংক্রান্ত, সে জটিলতার কি উত্তরণ ঘটেছে বা সমাধান হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। জসিন্তা, আসলে এখন আমরা যারা গণমাধ্যম কর্মী আছি সবাই এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসে এখানে সবাই দাঁড়িয়ে আছেন যে বিষয়টি সম্পর্কে জানতে। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে এখানে যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনিও এখনও কার্যালয়ে আসেননি এবং মন্ত্রী পরিষদ সচিব যিনি তিনিও কার্যালয়ে আসেন নাই। এবং আপনি যেটি বললেন যে গত 2 দিনে কিন্তু 59টি জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে 25টি জেলায় এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ পরপরই তাদেরকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তুলে নিয়ে আসা হয়েছিল। সেই 25টি জেলায় দেওয়া হয়েছিল গত পরশু অর্থাৎ সোমবার, এবং গতকাল মঙ্গলবার দেওয়া হয়েছে 34টি জেলায় নতুন করে জেলা প্রশাসকের নিয়োগ দেওয়া হয়েছিল। তো এইখানে আমরা এখন যেটি জানতে পারছি যে এইখানে যারা বঞ্চিত ছিলেন বা যারা মনে করছিলেন যে পদোন্নতি পান নাই, তারা আসলে গতকাল তাদের মতো করে কথা বলেছিলেন এবং তারা এক ধরনের হট্টগোলও এখানে হয়েছিল। তো আমরা জানতে পেরেছি এতক্ষণ তারা মিটিং করছিলেন একটি কক্ষে। তো তাদের কয়েকজন এখন বের হয়ে এসেছেন। আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার, যে তারা হয়তো এখন গণমাধ্যমের সাথে কথা বলবেন, তারা বা কি বলতে চান সেটি আমরা জানতে পারবো। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকাল 34 জন এবং তার আগের দিন যে 25 জন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল, তারা বিগত সরকারের সময়ে নানান সুযোগ সুবিধা পেয়েছেন, এ ধরনের দাবি তারা করেছেন এবং সেই কারণে তারা বলেছেন যে যোগ্যদের পদোন্নতি দিতে হবে এবং তারা বঞ্চিত ছিলেন তাদেরকে পদোন্নতি দিতে হবে। এখন তিনি কথা বলছেন, যারা বঞ্চিত ছিলেন তাদের একজন, তারা কিছুক্ষণ আগে বৈঠক করেছেন, দেখি তিনি কি বলেন সেটি আমরা শুনবো। উপসচিব, ঠিক আছে। তো এখন আপনারা শুনেছেন যে জেলা প্রশাসকদের নিয়ে ক্যাবিনেট ডিভিশন যারা ছিল বঞ্চিত, যারা ছিল তাদেরকে বাদ দিয়ে আগের সরকারের যারা সুবিধাবাদী বা সুবিধাভোগী তাদেরকে পদায়ন করা হয়েছিল। তাদেরকে নিয়ে আজকে যে ব্রিফিং হওয়ার কথা ছিল, সেই ব্রিফিংটা ক্যাবিনেট ডিভিশন থেকে এখনই জানানো হয়েছে, সেই ব্রিফিংটা ক্যান্সেল করা হয়েছে। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এইখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন। এগুলো নিয়ে আপত্তি আছে, সেই আপত্তিগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের এখানে যারা অফিসাররা আছে তারা সবাই জানিয়েছে যে এই অফিসার যারা পদায়ন করা হয়েছে তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। সেইগুলো খতিয়ে দেখে যারা মেধাবী, যোগ্য এবং সৎ যারা অফিসার আছে তাদেরকে পদায়ন। গতকালকে যে একজন অফিসারকে যে লাঞ্ছিত করা হয়েছে, আপনারা কি মনে করেন এটা প্রশাসনের জন্য ভালো বার্তা দেয়? আপনারা মনে হয় ভুল করছেন, গতকালকে কাউকে লাঞ্ছিত করা হয়নি। আমরা একটা ভিডিও দেখেছি কিন্তু না, ওটা লাঞ্ছিত কোনো অফিসারকে কেউ লাঞ্ছিত করেনি। আপনারা মনে হয় ভুল দেখেছেন। যেটা হয়েছে আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন, কোনো অফিসারকে কেউ লাঞ্ছিত করেনি। ওখানে অফিসারদের সাথে আলাপ হচ্ছিল, তখন নিজেরা নিজেদের মধ্যে হট্টগোল করেছে, কিন্তু কোনো অফিসারের সাথে কেউ খারাপ আচরণ। আমরা আশাবাদী এবং আপনারা জানেন গতকাল থেকে এ পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা সবাই কথা বলছে এবং তারা বলছে যে আপনাদের যৌক্তিক যে দাবিগুলো আমরা বলি, সেটা হচ্ছে আপনাদের নিয়োগ দেওয়ার পরে বা নতুন নিয়োগ দেওয়ার পরে যারা
পেয়েছিল তারাও তো বলবে যে এরাও কারাপ্টেড। না না, আমরা সবার ব্যাপারে, যারা কারাপ্টেড না, যারা যোগ্য মেধাবী, যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নেই, তাদের ব্যাপারে কথা হচ্ছে না এখানে। আংশিক না, বাতিল হলে তো সবটা বাতিল করে ঢেলে সাজানো। আমরা 34 জন 59 জন 59 সেটা পার্টিকুলারলি একটা ওয়ান টু ওয়ান এটা করা হচ্ছে, অ্যানালিসিস করা হচ্ছে, এবং এই অভিযোগ কিন্তু সবার বিরুদ্ধে নয়, আমি আবারও বলছি। আজকে আপনাদের সাথে যারা যোগ দিয়েছেন সেখানে কি প্রজ্ঞাপনে যাদের নাম এসেছে আছে, তারাও আছে এখানে। তারাও কি আছে? এখানে এই মুহূর্তে আছে চিটাগাংয়ের ডিসি, যাকে প্রদান করা হয়েছে, চিটাগাংয়ের জেলা প্রশাসকে প্রদান করা হয়েছে, ফরিদা খানম, উনিও আছেন এখানে। ওনাদের অনেকেই চাচ্ছেন না যে এইভাবে এরকম একটা অনাকাঙ্ক্ষিত যে পদায়িত হয়েছে, যেভাবে এই বিষয়টা ওনা অনেকেই চাচ্ছেন না। নিয়োগ পাওয়ার পরে উনি এটা বলছেন। হ্যাঁ, উনি আছেন এখানে। কয়জন আসছে? এমন 59 জনের মধ্যে কয়জন আসছে? এই মুহূর্তে এখানে চিটাগাংয়ের ডিসি আছেন। এখন এটা সমাধানটা কি? আপনারা যদি আন্দোলন করেন পরে আরেক ব্যাচ আবার আন্দোলন করবে? আমরা আসলে কিন্তু কোনো আন্দোলন করছি না এখানে। মনে হয় আপনারা দেখেছেন যে এখানে কিন্তু সবাই শান্তিপূর্ণভাবে সাথে সাথে আলাপ করছে যে বিষয়টা আপনারা একটা যৌক্তিক সমাধান করবেন, যাতে করে মানে একটা অথেন্টিক একটা হয়, যে সমস্ত অফিসার সত্যিকারের যোগ্য। দর্শক, সচিবালয় থেকে জানছিলাম প্রশাসনিক ডিসি নিয়োগ সংক্রান্ত মতামতের ভিত্তিতে সেখানকার একটি সামগ্রিক পরিস্থিতির খবরাখবর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত অংশে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে 26 কিলোমিটার অংশে যানজট হয়েছে। হাইওয়ে পুলিশ বলছে ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না, তবে যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তারা। কুষ্টিয়া পদ্মায় পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে তীরবর্তী কয়েকশো বিঘা ফসলি জমি। মারাত্মক হুমকির মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়ক। ভাঙন প্রতিরোধে 1472 কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া, মির্জানগর, সাহেবনগর সহ প্রায় 9 কিলোমিটার এলাকা জুড়ে প্রতিবছর পদ্মার গ্রাসে বিলীন হচ্ছে আবাদি জমি। এবছরও এসব এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে এরই মধ্যে কয়েকশো বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মারাত্মক হুমকির মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়কটি। নতুন করে বসতভিটা হারানোর ভয়ে চরম আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। নদী যেভাবে ভাঙছে অল্প দিনের ভিতরে রোড রাস্তাঘাট সব ভেঙে যাবে। এই বাড়িঘর, কলেজ টলেজ যা আছে, গরিব গুণা মানুষ যা আছে, সব তো দুর্ভিক্ষতে পড়বে। অতি তাড়াতাড়ি এই বাঁধ নির্মাণ করতে হবে। এই নদী যদি ভেঙে যায় আমরা সবাই নিঃস্ব হয়ে যাব। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে 1472 কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব দ্রুতই কাজ শুরু করা হবে। ঠিকাদারকে আমরা মোবিলাইজেশন করার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করছি। তো তারা মৌখিকভাবে জানাইছে যেহেতু পানির মাত্রাটা বাড়ছে, তারা ম্যাটেরিয়ালস মজুদের কাজ চলমান আছে, তারা পানি কমলেই কাজ বাস্তবায়ন করবে। পদ্মার ভাঙন ঠেকাতে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত লালমনিরহাটের সুজন ও মেরাজের পরিবার এখন ঘোর অন্ধকারে। অভাবের তাড়নায় উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি দুজন। ঢাকায় গিয়েছিলেন পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, ফিরলেন লাশ হয়ে। লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। সুজন ও মেরাজ দরিদ্র পরিবারে জন্ম নেয়ার পরও লেখাপড়ার প্রতি ছিল প্রবল আগ্রহ, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়ার খরচ জোগাড়ে চলে আসেন ঢাকায়। সুজন পোশাক কারখানায় আর মেরাজ ফ্লেক্সিলোডের দোকানে কাজ করে চেষ্টা করেছেন লেখাপড়া চালিয়ে যাওয়ার, কিন্তু স্বৈরাচার সরকারের পুলিশের গুলিতে সবকিছুই যেন শেষ। 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান সুজন। তিনি হাতীবান্ধায় স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকায় একটি কলেজে ভর্তি হন। লেখাপড়ার খরচ জোগাড়ের পাশাপাশি গার্মেন্টসে কাজ করতেন। একই দিন যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন মেরাজ হোসেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্ট মারা যান তিনি।
তার গ্রামের বাড়ি বড় আদিতমারি উপজেলার মহেশচর এলাকায়। তিনি মহেশচর স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুটি পরিবার এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। ছেলেকে হত্যা করলে আমার বিশেষ চাই এখন আমার আমার ছেলে এইভাবে বলে গেছে, মা আমরা পানি খাবার চাচ্ছি, পানিও খাবার দেয় নাই। মা তোমাকে আমি খুব বেশি কই দেবো, দুঃখ কোনো থুবো না। বাবা অঙ্করই কয়, মা আমাকে দোয়া করবেন, আবার কবেন নামাজ পড়বেন না, দোয়া করবেন বাবা। হত্যার কঠোর বিচারের পাশাপাশি পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি খবর জানতে যাচ্ছি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, ডেঙ্গু পরিস্থিতি কি খবর আছে আপনার কাছে? কেমন দেখছেন পরিস্থিতি? আসলে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে এই মাসের শুরু থেকে এখন পর্যন্ত। আজকে 11 তারিখ, আপনি জানেন যে এই কয়দিনের মধ্যেই ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 4000 কিন্তু ছাড়িয়েছে, যেগুলো আসলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে যে তথ্যটি গতকাল জানিয়েছিল। এবং এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর খবরও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু দেয়া হয়েছে। তো এই হঠাৎ করে ডেঙ্গু পরিস্থিতির এই ভয়াবহতা বৃদ্ধি পাওয়ার কারণে সারা দেশে কিছুটা উদ্বেগ কিন্তু ছড়িয়ে পড়েছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে, এবং যেখানে এসে এখন পর্যন্ত আমরা আসলে এই হসপিটালে কতজন ডেঙ্গু রোগী ভর্তি আছে তার সঠিক তথ্যটি পাইনি। তবে নতুন যে তথ্যটি আপনাদেরকে দিতে পারি, যে এখানে আজকে থেকে মূলত দুটি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ডেডিকেটেড করা হয়েছে, অর্থাৎ এই ওয়ার্ড দুটিতে মূলত আসলে ডেঙ্গু রোগী ভর্তি থাকবে। এবং এই বিষয়ে আসলে এখানকার যে পরিচালক রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেমনটা বলছেন যে হঠাৎ করে এই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতি বছরই তারা আসলে এই ব্যবস্থা গ্রহণ করে থাকেন, এবং সেই ধারাবাহিকতাই মূলত এই বছরও তারা 529 যেটাকে পুরুষদের জন্য আসলে ডেডিকেটেড করা হয়েছে, এবং 642 নম্বর ওয়ার্ডটি নারী ডেঙ্গু রোগীদের জন্য মূলত ডেডিকেটেড করে রাখা হয়েছে এই সোহরাওয়ার্দী হসপিটালে। তো আরেকটি বিষয় বলে রাখি জসিন্তা, আপনি জানেন যে গত মাসের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশেই এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবা সংস্থাগুলো আসলে মূলত তাদের ঠিকমতো যে কাজ করার কথা ছিল সে কাজগুলো করতে পারেনি, আর যার ফলেই আসলে মূলত এই ডেঙ্গু মশার উপদ্রব বেড়ে গিয়েছে বলে আসলে ধারণা করা হচ্ছে। এবং যত দ্রুত সম্ভব সরকারকে এই বিষয়ে আসলে পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষজ্ঞরা কিন্তু তাগিদ দিয়ে রাখছে। তো জসিন্তা, এই ছিল এখন পর্যন্ত ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।